আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকে হেডলাইন্স। বিনামূল্যে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, শিশু সাথী প্রকল্পে নতুন বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রী। জন্মগতভাবে যারা জটিল হৃদরোগে আক্রান্ত তাদের চিকিৎসা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। নিজের হাতে বিএলওর কাছ থেকে নাকি এনুমারেশন ফর্ম নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশ হতে মিথ্যাচার ওড়ালেন বাংলার প্রশাসনিক প্রধান। রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে বিএলওদের ওপর ক্রমাগত চাপ তৈরি করা হচ্ছে। পূর্বাঞ্চলের পর রাজগঞ্জ বিডিও অফিসের পিছনে মিলল বহু ভোটার কার্ড। এসআইয়ের আবহে রহস্য তৈরি হয়েছে পড়ে থাকা ভোটার কার্ড নিয়ে। লার্নার ড্রাইভিং লাইসেন্সের যে কোনো কিছু বদলের জন্যই আর স্থানীয় আরটিও অফিসে ছুটতে হবে না, বাড়ি বসে অনলাইনে মিলবে পরিষেবা। 50টি ফেসলেস অনলাইন পরিষেবাও চালু করেছে পরিবহন দপ্তর। বিনামূল্যে শিশুদের দুরারোগ্য ব্যাধি চিকিৎসা, শিশু সাথী প্রকল্পে নতুন বরাদ্দ ঘোষণা মমতার। জন্মগতভাবে যারা জটিল হৃদরোগে আক্রান্ত তাদের চিকিৎসা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। নানা ধরনের অসুখ নিয়ে প্রতিদিন পৃথিবীর আলো দেখে বহু শিশু। কারো হৃদযন্ত্রের গুরুতর সমস্যা, তো কারো আবার অন্য কিছু। গোড়া থেকেই সেসব অসুখের চিকিৎসা না করলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই অভিভাবকরা যত কষ্টই হোক না কেন অর্থ সংগ্রহ করে সদ্যজাতদের জন্মগত রোগের চিকিৎসা করান। তবে বাংলায় ছবিটা অন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামাজিক প্রকল্প শিশু সাথীর আওতায় শিশুদের বিনামূল্যে চিকিৎসা হয়ে থাকে। এবার সেই তালিকায় জুড়ল শিশুদের দুরারোগ্য কিছু হৃদযন্ত্রের রোগ। এখন থেকে শিশু সাথী প্রকল্পের আওতায় এসব রোগের চিকিৎসা হবে সরকারি খরচে। সেই বাবদ 300 কোটি টাকা নতুন করে বরাদ্দ করা হয়েছে। ক্লেফট লিপ, প্ল্যালেট, ক্লাবফুটের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হয় সদ্যজাতদের একটা অংশ। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল। সরকারি হিসেব অনুযায়ী অন্তত 63,000-এরও বেশি শিশু এসব রোগে ভুগছে। এবার থেকে এসব রোগের চিকিৎসা হবে সরকারি খরচে, অর্থাৎ অভিভাবকদের কোনো চিন্তার কারণ নেই। বিভিন্ন সরকারি হাসপাতালে একেবারে নিখরচায় শিশুদের জটিল হৃদরোগের চিকিৎসা হবে। শিশু সাথী প্রকল্পে এই খরচের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুসংবাদ জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিজে হাতে বিএলওর কাছ থেকে নাকি এনুমারেশন ফর্ম নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই মিথ্যাচার ওড়ালেন বাংলার প্রশাসনিক প্রধান। নিজে হাতে বিএলওর কাছ থেকে নাকি এনুমারেশন ফর্ম নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর শোরগোল। 24 ঘন্টা কাটতে না কাটতেই মিথ্যাচার ওড়ালেন বাংলার প্রশাসনিক প্রধান। তার দাবি, নিজে ফর্ম পূরণ করেননি। যতক্ষণ না পর্যন্ত বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন ততক্ষণ নিজে ফর্ম পূরণ করবেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। প্রসঙ্গত বুধবার সকাল 10:30 নাগাদ 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছান বিএলও। নিরাপত্তারক্ষীরা তাকে জিজ্ঞাসা করেন, তিনি তার পরিচয়পত্র দেখান। সেই অনুযায়ী তার পরিচয়পত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। তারপর তিনি ব্যাগ ও মোবাইল জমা রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান। প্রায় ঘণ্টা দেড়েক সেখানেই ছিলেন। মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের জন্য 17টি এনুমারেশন ফর্ম দিয়ে আসেন তিনি। ফর্ম ফিল আপ করে
পরে জমা দেওয়া হবে বলেই পরিবারের সদস্যরা জানান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, তিনি নিজে হাতে এনুমারেশন ফর্ম নেননি। বলে রাখা ভালো, গত মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। এদিকে এসআইআরে যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই দাবি বারবার করেছে তৃণমূল। এই আবহে রাজ্যে কয়েকজনের মৃত্যুর নেপথ্যে এসআইআর আতঙ্কের অভিযোগ ওঠায় তা নিয়ে জোর শোরগোল। অযথা মানুষকে আতঙ্কগ্রস্ত করার অভিযোগে পথে প্রতিবাদে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্বস্থলীর পর রাজগঞ্জ, উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের দল থাকাকালীনই রাজগঞ্জ বিডিও অফিসের পিছনে মিলল বহু ভোটার কার্ড। কে বা কারা বিডিও অফিসের পিছনে এই কার্ডগুলি ফেলে দিয়ে গেল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এসআইআর আবহে রহস্য তৈরি হয়েছে পড়ে থাকা ভোটার কার্ড নিয়ে। পূর্বস্থলীর পর রাজগঞ্জ, জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও অফিসের পেছনে মেলে ভোটার কার্ড। ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা প্রথমে কার্ডগুলি পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে অফিস চত্বরে। বিডিও অফিসের সাফাই কর্মীরা জানিয়েছেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। রাজগঞ্জ বিডিও অফিসের বড়বাবু সঞ্জীব রায় বলেন, আমি বিষয়টি দেখিনি, বলতে পারবো না। প্রশ্ন উঠছে, এত সংখ্যক ভোটার কার্ড কোথা থেকে এলো? সেগুলি ফেলে দেওয়াই বা হলো কেন? রাজগঞ্জ ব্লকের সহকারী বিডিও সৌরভ কান্তি মণ্ডল জানিয়েছেন, অফিসের স্টোর রুমে সাপ ঢোকায় কাগজপত্র সরানোর সময় এগুলি পড়ে গিয়ে থাকতে পারে বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আরও জানা গিয়েছে, ভোটার কার্ডগুলি ৫-৬ বছর আগের। এগুলো বদলে নতুন কার্ড ভোটারদের দিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত বিতর্কে জড়িয়েছে রাজগঞ্জ বিডিও অফিসের বিডিও প্রশান্ত মণ্ডল। তার বিরুদ্ধে নিউটাউনে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। বিশেষ তদন্তকারী দল তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তরবঙ্গে রওনা দিয়েছে। এই আবহে তার অফিসের জঙ্গল থেকে উদ্ধার বহু ভোটার কার্ড। উল্লেখ্য, বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হয়। এলাকারই একটি জলাশয় থেকে বহু কার্ড উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিলের পানা পরিষ্কার করার সময় বিলের মধ্যে একটি বস্তা পাওয়া যায়। প্রথমে বস্তাটিতে মৃতদেহ আছে বলে আতঙ্কিত হচ্ছিল সবাই। সেই বস্তা খুলতেই দেখা যায় বান্ডিল বান্ডিল আধার কার্ড। খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। বেলা ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওসব কার্ড উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওসব আধার কার্ডের বেশিরভাগই হামিদপুর পিলা এলাকার মানুষজনদের। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার থেকে অনলাইনের মাধ্যমে চালু হয়ে গেল এনুমারেশন ফর্ম। কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে সেটি। এছাড়াও কমিশনের অ্যাপ ইসিআই নেট থেকেও অনলাইনে ফর্ম পাওয়া যাবে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। বৃহস্পতিবার থেকে অনলাইনে চালু হয়ে গেল এনুমারেশন ফর্ম। কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে সেটি। এছাড়াও কমিশনের অ্যাপ ইসিআই নেট থেকেও অনলাইনে ফর্ম পাওয়া যাবে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। পিটিআই সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট বা অ্যাপে মিলবে এনুমারেশন ফর্ম। সেটি ডাউনলোড করে ফিল আপের পর ফের ওয়েবসাইটেই আপলোড করতে হবে। সেই ব্যবস্থা থাকবে ওয়েবসাইট বা অ্যাপে। কারা অনলাইনে এই ফর্ম ফিল আপ করবেন? যে সমস্ত ভোটার কর্মসূত্রে বাড়ি থেকে দূরে রয়েছেন, বিএলওর থেকে এনুমারেশন ফর্মটি নিতে পারছেন না, তারাই অনলাইনে ফর্ম পূরণ করে জমা দেবেন। রাজ্যে চালু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রক্রিয়া। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন বিএলওরা, কিন্তু শুরুতে অনলাইনে সেই ফর্ম পাওয়া যাচ্ছিল না। বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন যে এই কাজ করা যাবে অনলাইনেও। পরিযায়ী ও বিদেশে বসবাসকারী নাগরিকদের জন্য এই সুবিধা চালু হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল মঙ্গলবার ৪ঠা নভেম্বর অর্থাৎ এনুমারেশন ফর্ম বন্টনের প্রথম দিন থেকে অনলাইন পরিষেবা চালু হয়নি। প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করে কমিশন। বৃহস্পতিবার সকাল থেকে এনুমারেশন ফর্ম পাওয়া যাওয়ার কথাও জানিয়ে দিয়েছিল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে শুরু হয়েছে ভোট গ্রহণ। এসআইআর এর পর প্রথম ভোট হচ্ছে বিহারে। পাটনায় বৃহস্পতিবার সপরিবারে ভোট দিলেন লালু প্রসাদ যাদব।
বিহারে চলছে প্রথম দফার ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 7টা থেকেই 18 জেলায় 121 আসনে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের পর্ব। সকাল সকাল পাটনায় সপরিবারে ভোট দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে বললেন, বদল হবেই। পাশাপাশি স্ত্রী রাজস্বী যাদবের সঙ্গে ভোট দিয়েছেন লালু পুত্র তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবও। ভোট দিয়ে বেরিয়ে তার বার্তা, আগামী 14 নভেম্বর বদল আসছে, গঠিত হবে নতুন সরকার। বৃহস্পতিবার একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা। তার মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। তারাপুর কেন্দ্রে আরজেডির অন্যতম মুখ অরুণ কুমার সাহা। এছাড়াও মহুয়া কেন্দ্রে লড়ছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। উল্লেখ্য, তেজপ্রতাপ আরজেডি থেকে নির্বাসিত হয়ে একটি নতুন দল গঠন করেন, যার নাম রেখেছে জনশক্তি জনতা দল। বিহার নির্বাচনে 21টি আসনে প্রার্থী দিয়েছে তার দল। রাজ্যের একাধিক মন্ত্রীর ভাগ্য পরীক্ষা। এদিকে বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন গণতন্ত্রের উৎসবে। বৃহস্পতিবার সকালে ভোট দিতে গিয়েছিলেন লালু পত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও। তিনি তার 2 সন্তানকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমার 2 ছেলের জন্যই আমার শুভেচ্ছা রইল। আমি তাদের মা। তেজপ্রতাপ আলাদা লড়ছে, তাদের দুজনের জন্যই আমার শুভ কামনা রইল। একই সঙ্গে আমি বিহারের জনগণকে অনুরোধ করছি, আপনারা নিজেদের ভোটাধিকার ভুলে না গিয়ে ভোট দিন। উল্লেখ্য, এসআইআর এর পর এই প্রথম ভোট হচ্ছে বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে, প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। সব মিলিয়ে 45,000 বুথে এই পর্বে ভোট। এখনো পর্যন্ত অশান্তির খবর নেই। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর পর বিহারে প্রথম ভোট গ্রহণ, একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা। বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে গণতন্ত্রের উৎসবের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিহারে অগ্নি পরীক্ষা। প্রথম পর্বে 18টি জেলায় 121 আসনে নির্বাচন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ। কোনো জায়গায় অবশ্য 1 ঘন্টা আগে বিকেল 5টাতেই ভোট গ্রহণ শেষ। বৃহস্পতিবার একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা। তার মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তারাপুর কেন্দ্রে আরজেডির অন্যতম মুখ অরুণ কুমার সাহা। এছাড়াও মহুয়া কেন্দ্রে লড়ছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। রাজ্যের একাধিক মন্ত্রীর ভাগ্য পরীক্ষা। এদিকে বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন, গণতন্ত্রের উৎসব। লক্ষ্মীবারে সকাল সকাল ভোট দিতে দেখা গেল লালু প্রসাদ যাদবের গোটা পরিবারকেই। পাটনায় স্ত্রী রাজস্বী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু পুত্র জানান, তিনি বিরোধী জোট মহাগঠবন্ধনের জয়ের বিষয়ে আশাবাদী। স্ত্রী রাবড়ি দেবীকে নিয়ে পাটনার একটি বুথে ভোট দিয়েছেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, বদল হবে। 2 সন্তানকে এদিকে শুভেচ্ছা জানিয়েছেন রাবড়ি দেবী। এসআইআর এর পর এই প্রথম ভোট হচ্ছে বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে, প্রথম দফায় ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। সব মিলিয়ে 45,000 বুথে এই পর্বে ভোট। বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে পাটনা, দারভাঙ্গা, মধেপুরা, শহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারন, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। এর মধ্যে মধ্য বিহারে জেলাগুলিতে আরজেডি ভালো প্রভাব রয়েছে। প্রথম পর্বের ভোটের 121 আসনের মধ্যে সবথেকে বেশি প্রার্থী রয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির। 118টি আসনে প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল। এনডিএর অন্দরে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জেডিইউ। 57 আসনে লড়ছে নীতিশের দল। বিজেপি লড়ছে 48 আসনে। চিরাগ পাসওয়ানের দল লড়ছে 13 আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোটে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে আরজেডি। লালু প্রসাদ যাদবের দল লড়ছে 72 আসনে। কংগ্রেস লড়ছে 24 আসনে। লিবারেশন লড়ছে 14 আসনে। প্রথম দফায় ভোটারের সংখ্যা 3,75,00,000-এরও বেশি। আগামী 11 নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় 122টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে মগধপুরে। গণনা আগামী 14 নভেম্বর।
হাই নিউজ নেটওয়ার্ক। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছিল বিহারে, তবে বেলা গড়াতেই উত্তেজনা। উপমুখ্যমন্ত্রীর কনভয়ে জুতো পাথর উঠল, মুর্দাবাদ স্লোগান, পাল্টা অভিযোগ আরজেডির। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল বিহারে, কিন্তু দুপুরে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার খবর এলো। নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ উঠল। একই সঙ্গে একদল জনতা খুনি মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকে। একদিকে যখন শাসক শিবির আক্রান্ত, অন্যদিকে তখন আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল। হামলা হলেও দমবার পাত্র নন গেরুয়া নেতা বিজয় কুমার সিনহা। তিনি মন্তব্য করেছেন, এরা সব আরজেডির গুন্ডা, ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে, তাই গুন্ডামি করছে। তিনি হুমকি দেন, ক্ষমতায় এসে এদের বুকের উপর বুলডোজার চালাবো। তিনি অভিযোগ করেন, আমার পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে, লোকজনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। অপরদিকে আরজেডির অভিযোগ, তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যাতে করে ভোট প্রক্রিয়াকে স্লথ করে দেওয়া যায়। যদিও আরজেডির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বিহারে প্রথম পর্বে 18 জেলার 121 আসনে নির্বাচন। প্রথম দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালু প্রসাদের কনিষ্ঠ পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, লালুর বিদ্রোহী জ্যেষ্ঠ পুত্র তথা জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা প্রধান তেজপ্রতাপ যাদব, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা, বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর, ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসারি লাল যাদব। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে 1998 সালে ভারতে ঢুকেছিলেন প্রচুর শরণার্থী। সেই সময় ভারতে এসেছিলেন বছর 15 কাজল। 2003 সালে ভোটার কার্ডে নাম উঠিয়ে ভারতেই পেতেছেন সংসার। এখন এসআইআর আতঙ্কে চোখে জল কাজল করের। বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে 1998 সালে ভারতে ঢুকেছিলেন প্রচুর শরণার্থী। সুন্দরবন, কলকাতা হয়ে পূর্ব মেদিনীপুরে চলে আসেন তারা। বছর 15 কাজল 2003 সালে ভোটার কার্ডে নাম উঠিয়ে এখানেই পেতেছেন সংসার। এসআইআর আতঙ্কে চোখে জল কাজল করের। 1998 সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন। সেরকমই এক সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন বছর 15 কাজল কর। বাংলাদেশের বরিশালের বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত। কাঁটাতারের বেড়া টপকে কাজলের মতো আরও শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে। তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে। সেখান থেকে আসে কলকাতায়। কলকাতায় কারখানায় কাজ নেয় কাজল। সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিজবেরিয়ার পূর্ব পাড়ার কার্তিক করের সঙ্গে। 2002 সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয়। 2003 সালে ভোটে নাম ওঠে কাজলের। তবে কাজল নাগরিকত্ব নিয়েছে কিনা সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কাজল কিংবা তার পরিবারের লোকজন। তাও এক বছরের বেশি ছিলাম এখানে। মেয়ে হয়ে গেছে, তারপরে আমার ভোটের কার্ড হয়েছে। এখন কি কি কার্ড রয়েছে আপনার কাছে? আমার সব কার্ডই রয়েছে। তো কি কি রয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট রয়েছে, তারপর ব্যাংকের বই যেমন হয়, প্যান কার্ড, লক্ষ্মীর ভান্ডার, রেশন। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ সব পরিষেবা পাচ্ছেন। হ্যাঁ। এসআইআর আতঙ্ক রাতের ঘুম উড়িয়েছে কাজল করের। নাগরিকত্ব প্রমাণ না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে, এই নিয়ে আতঙ্কে ভুগছেন নাওয়া খাওয়া ছেড়ে। ডকুমেন্ট হিসেবে তার কাছে ভোটার, আধার এবং পাসপোর্ট রয়েছে। কাজলের দাবি 2002 সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। তার বাবা বাংলাদেশের নাগরিক, তার স্বামী এদেশের নাগরিক হলেও 2002 সালের ভোটার তালিকায় তারও নাম নেই। তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এসআইআরে বাদ পড়তে পারে, এমন আতঙ্কে ভুগছেন তারা। এসআইআর এর ফর্ম বিলি করতে কাজল করের বাড়িতে গিয়েছিলেন বিএলওরা।
এই ব্যাপার দেখে তিনিও পড়েছেন চিন্তায়। উচ্চ আধিকারিককে পুরো ব্যাপার জানাবেন বলে জানিয়েছেন বিএলও দিলীপ নারায়ণ রায়। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেছেন গত বছর প্রায় 25 লক্ষ ভোটে কারচুপি হয়েছে, আর এই অভিযোগ উঠে আসে এক ব্রাজিলিয়ান মডেলের প্রসঙ্গ। ভারতীয় রাজনীতিতে ভাইরাল নিজের পুরনো ছবি দেখে অবাক সেই ব্রাজিলিয়ান মডেল। পর্তুগিজ ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। হাইড্রোজেন বোমা ফাটানোর ঘোষণা করেছিলেন আগেই, অবশেষে সেই বোমায় ফাটালেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। দাবি করেন গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে, চুরি গেছে প্রায় 25 লক্ষ ভোট। এই অভিযোগ তুলতে গিয়েই রাহুলের বক্তব্যে উঠে আসে এক ব্রাজিলিয়ান মডেলের প্রসঙ্গ, নাম ম্যাথুস ফেরেরো, যাকে তিনি ভোট কারচুপির প্রমাণ হিসেবে তুলে ধরেন। ভারতীয় রাজনীতিতে ভাইরাল নিজের পুরনো ছবি দেখে অবাক সেই ব্রাজিলিয়ান মডেল ম্যাথুস ফেরেরো। পর্তুগিজ ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ছবিটা অনেক পুরনো, আমার বয়স তখন অনেক কম ছিল। জানি না কেন এখন এটা ব্যবহার করা হচ্ছে, তাও আবার রাজনৈতিক বিতর্কের ক্ষেত্রে। তিনি আরও জানান, কিছু সংবাদ মাধ্যম তাকে ভুলভাবে ভারতীয় বলে দাবি করছে। এমনকি এক ভারতীয় সাংবাদিক ইনস্টাগ্রামের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সাক্ষাৎকারও চেয়েছেন। ঘটনাকে পুরোপুরি অযৌক্তিক ও অপ্রত্যাশিত বলেই মনে করেছেন তিনি। তার কথায়, রাজনীতিতে তার পুরনো একটি ছবিকে এভাবে টেনে আনা সত্যিই হাস্যকর। এদিকে রাহুল গান্ধীর কথায়, এই মহিলাটিকে, তার নাম কি, তিনি কোথা থেকে এলেন, কেউ কি জানেন? এই মহিলা হরিয়ানায় 10টি আলাদা বুথে 22 বার ভোট দিয়েছেন, তাও আবার বিভিন্ন নামে। আর শেষ পর্যন্ত জানা যাচ্ছে তিনি আসলে এক ব্রাজিলিয়ান মডেল। রাহুল অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত অপারেশন, যার মাধ্যমে হরিয়ানার ভোট ফলাফল বদলে দেওয়া হয়েছে। রাহুলের আরও দাবি, যদি এই কারচুপি না হতো তাহলে কংগ্রেস হরিয়ানায় ঝড় তুলে জয়লাভ করত। এদিকে বৈঠকে রাহুলের বক্তব্য অনুযায়ী হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা প্রায় 2 কোটি, তার মধ্যে 25 লক্ষ ভোটই নাকি জাল বা নকল। তার হিসেব অনুযায়ী প্রতি 8 জন ভোটারের মধ্যে 1 জন ভুয়ো, অর্থাৎ প্রায় 12.5% ভোট ছিল নকল। আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কংগ্রেস নেতা, তার টিম নাকি খুঁজে পেয়েছে 5.21 লক্ষ ডুপ্লিকেট ভোটার এন্ট্রি। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। শিশিরানি ভাব অনুভূত হচ্ছে, নামতে শুরু করেছে পারদ, শীতের জন্য প্রস্তুত হচ্ছে রাজ্য। গত মরশুমে শীত কার্যত নিরাশ করেছিল বঙ্গবাসীকে, এবারে সেই আক্ষেপ থাকবে না বলেই আশাবাদী রাজ্যের মানুষ। এখন থেকেই খানিক শীতের অনুভূতি মিলতে শুরু করেছে। বর্ষা বিদায় নিয়েছে, এখনো নিম্নচাপের কিঞ্চিত ভ্রুকুটি থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। এরই মধ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই ধীরে ধীরে নামছে পারদ, বাতাসে কমছে আর্দ্রতাও, অর্থাৎ শীত যে দোরগোড়ায় তা বলাই চলে। গত মরশুমে শীত কার্যতই নিরাশ করেছিল বঙ্গবাসীকে, এবার সেই আক্ষেপ থাকবে না বলেই আশাবাদী রাজ্যের মানুষজন। এখন থেকেই খানিক শীতের অনুভূতি মিলতে শুরু করেছে। ভোরের দিকে এবং রাতের বেলায় শিনশিনে হাওয়া দিচ্ছে। রাতেই শোয়ার সময় কম্বল বা লেপের দরকার পড়ছে না ঠিকই, কিন্তু পাখা কমাতে হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার আরও পরিবর্তন হবে বলেই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1.3 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমেছে, সর্বাধিক 91%, সর্বনিম্ন 48%। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় শহরের দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ নামতে পারে 50%-এরও নিচে, ফলে সকাল ও রাতের হালকা ঠান্ডা
আরও অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের শীতের দাপট আগেই শুরু হয়েছে। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা সপ্তাহের শেষে নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। তরাই ও ডুয়ার্সে মনোরম আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা। আসলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের দিকে সরে গিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের বিশেষ প্রভাব নেই। শুধুমাত্র সুন্দরবন এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। সব মিলিয়ে শীতের সূচনা এবার আশাবঞ্জক। উত্তরে হাওয়া বইছে, আকাশ পরিষ্কার, আর রাজ্যে ধীরে ধীরে ঢুকছে কাঁথা কম্বলের মৌসুম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।